মার্কিন নির্বাচনের আগে আবারও চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ফল জালিয়াতির মামলায় দায় মুক্তির পর নতুন করে অভিযোগ দায়ের। প্রচারণায় এগিয়ে কামালা হ্যারিস। এবং শক্তিশালী টাইফুন শানশানের আঘাতে লন্ডভন্ড জাপানের দক্ষিণাঞ্চল। 3 জনের মৃত্যু, আহত অন্তত 39। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান, বিশেষ সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নির্বাচনের আগে আবারও মামলার চাপে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিরুদ্ধে 2020 সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। আগের অভিযোগের সঙ্গে এবারের তফাৎ হলো, ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং রাজনৈতিক প্রার্থী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 1 মাস বাদে 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। চিরপ্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রচারণায় মুখর নির্বাচনী মাঠ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থায় সরকারি দলের প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রচারণা চালালেও বিরোধী দল রিপাবলিকানের হয়ে হামলা আর মামলার প্রতিকূল পরিবেশে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ করে পুরনো মামলায় নতুন সম্পূরক অভিযোগ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্পের। 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দিতে প্রতারণা ও দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ 4টি অভিযোগ আনা হয়। চলতি বছরের 1 জুলাই সেই মামলা থেকে ট্রাম্পকে দায় মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন বলে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। এবার ওই মামলায় নতুন সংশোধিত অভিযোগও সেই 4টি অভিযোগই রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে জানা গেছে। এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। নির্বাচন থেকে জনগণকে সরাতে নতুন এই অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তার। নতুন অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই বলে জানিয়েছে ট্রাম্পের আইনজীবীরা। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ফল মানতে পারছিলেন না ট্রাম্প। তাই প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন 2021 সালের 6 জানুয়ারি দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালান। অভিযোগ রয়েছে এতে ট্রাম্পের ইন্ধন ছিল। নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে গত বছর ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। টমেটো ছোঁড়ার উৎসবে মাতলেন হাজার হাজার মানুষ। জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর মধ্যে সাংবাদিকই আছেন 23 জন। সাংবাদিক ছাড়াও আছেন আইনজীবী, ব্যবসায়ী ও সামরিক শিল্প সংস্থার প্রধান সহ বিভিন্ন পেশার মার্কিন নাগরিক। মস্কো বিরোধী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন। মস্কো নানা সময় ওয়াশিংটনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবার 92 জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মস্কো বিরোধী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দিল পুতিন প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় পড়া 92 জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওয়াল স্ট্রিট জার্নালের 14 জন, নিউ ইয়র্ক টাইমসে 5 জন এবং 4 জন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আছেন। এ তালিকায় সাংবাদিক ছাড়াও আছেন আইনজীবী, ব্যবসায়ী ও শিল্প সংস্থার প্রধান সহ বিভিন্ন পেশার মার্কিন নাগরিকও। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তথাকথিত স্বাধীনতা ও মুক্ত বিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমান মার্কিন সরকারকে শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য শাস্তির প্রয়োজন রয়েছে এ সম্পর্কে মনে করিয়ে দিতেই এ পদক্ষেপ। সেটা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার সহযোগীদের আগ্রাসন ও সন্ত্রাসী হামলায় সরাসরি মদদ কিংবা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
শক্তিশালী টাইফুন শানশানের আঘাতে জাপানে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ঘন্টায় ২৫২ কিলোমিটার গতিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে আঘাত হানে টাইফুনটি। শানশানের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় দেখা দিয়েছে ভূমিধস। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে আঘাত হানে শক্তিশালী টাইফুন শানশান। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। ভূমিধসে আটকা পড়া কিছু বাসিন্দাকেও উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জরুরি উদ্ধারকারী দল। শক্তিশালী টাইফুন শানশানের প্রভাবে দেশটির কুমামোটো বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান চলাচল। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জাপান কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করার পাশাপাশি শানশানের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে। টাইফুনে কাগোশিমা ও পার্শ্ববর্তী মিয়াজাকি শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এনএইচকে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির জেরে ভারতে উল্লেখযোগ্য হারে কমে গেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা, আর এতে কলকাতা সহ বিভিন্ন শহরের ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট। এইটাকে ছোটোখাটো এক টুকরো বাংলাদেশ বললে ভুল হবে না, কারণ বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকদের অধিকাংশ যাদের দ্রষ্টব্য তারা কিন্তু নিউ মার্কেট এলাকার এই আশেপাশের বিভিন্ন রাস্তার যে আবাসিক হোটেল, সেই আবাসিক হোটেলগুলোতে ওঠেন এবং এখানেই কেনাকাটা কিংবা চিকিৎসা সংক্রান্ত যে বিষয় সেগুলো কিন্তু এখান থেকেই হয়। তারপরে জানেন যে চলমান বাস্তবতায় যে পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পর্যটকের আসা কমে গিয়েছে, বিশেষ করে ভারতের দূতাবাস থেকে ভিসা না পাওয়ার কারণেই কিন্তু এই এক ধরনের বাংলাদেশি পর্যটকদের শূন্যতা দেখা গিয়েছে। যদিও আমরা গত কয়েকদিন যাবত আবার লক্ষ্য করছি যে পুরনো ভিসা বা যারা আবেদন করেছিলেন ৪ তারিখের আগে, এই চলতি মাসের ৪ তারিখের আগে বা ৫ তারিখের আগে, তারা কিছু সংখ্যক ভিসা পাচ্ছেন এবং সেটি কিন্তু নির্দিষ্ট কোটা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়। তো এইরকমই একজন বাংলাদেশি পর্যটক, তিনি মেডিকেল ভিসা পেয়েছেন, তারপরে এসেছেন। আপনার ভিসা পেতে কি জটিলতা হয়েছে? মানে আপনি তো মেডিকেল ভিসা এসেছেন। আমি আগে ভিসা জমা দিয়েছি, সেই ভিসা আমি গন্ডগোলের আগেই বইটা উঠাতে পেরেছি। তা আমি এর আগে একবার এসেছি, ডাক্তার দেখিয়েছিলাম, এখন আজকে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, সেজন্য আমি আজকে আসছি। মানে এর আগেও তো এসেছেন, তখন তো প্রচুর বাংলাদেশি দেখতেন, এখন কি? এখানে তো বাংলাদেশি পাড়াই ছিল বলতে গেলে, এখানে মানে লোকারণ্য ছিল এবং ব্যবসায়ী ভালো বেচা বিক্রি হতো। আমরাও অনেক কেনাকাটা করেছি। কালকে আমি এসেছি, বন্ডের কারণে আসতে পারিনি এদিকে, আজকে এখন অনেকটা ফাঁকা, একদম ফাঁকা, নেই বললেই চলে। একদম যে এই বাংলাদেশি পর্যটক কমে যাওয়াতে সবচাইতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা, যারা এই ব্যবসায়ী যারা মূলত বাংলাদেশের পর্যটকদের ওপর তাদের রুটি রুজি, এবং তারা কিন্তু এক ধরনের অবর্ণনীয় অর্থনৈতিক সংকটে পড়েছেন। তো সেরকম একজন স্থানীয় ব্যবসায়িক নেতা, তিনি এখানকার অভিভাবকও। মন্তোষবাবু, আপনার কি মনে হয় বাংলাদেশিদের আসা যাওয়া হঠাৎ করে কমে গেল কেন? হ্যাঁ, একটু কমে গেছে, বাট মেডিকেল যারা আছে, আগে যারা ভিসা রয়েছে তারা আসছে অলরেডি, ক্রাউড আছে, বাট আগে যেরকম 60% 70% অকুপেন্সি ছিল, বাট এখন সেটা নেই, আস্তে অনেকই কমে গেছে। ট্যুরিস্ট খুব কম আছে। আমার মনে হয় যে একটা রেগুলেশন হওয়ার পর যে প্রবলেমগুলো হচ্ছে, সেই ক্ষেত্রেই ট্যুরিস্ট কমে গেছে। আশা করি আবার স্বাভাবিক হয়ে যাবে এবং আগের মতনই সব কিছু। একদম, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যবসায়ী বলছেন যে খুব শিগগিরই হয়তো আগের মতো বাংলাদেশি পর্যটকদের একেবারে পদচারণায় মুখরিত থাকবে নিউ মার্কেট সহ এই গোটা এলাকা। তো এমনটাই প্রত্যাশা করছেন কিন্তু স্থানীয় ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের এই বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়া অঞ্চলে বাংলাদেশি পর্যটকদের একেবারেই যে কমে যাওয়া বা বর্তমান বাস্তবতা, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিচার বিভাগের বিতর্কিত সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মেক্সিকো। বুধবার মেক্সিকো সিটির রাজপথে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের দাবি, জনপ্রিয়তার ভিত্তিতে বিচারপতি নিয়োগ হলে খর্ব হবে বিচার বিভাগের স্বাধীনতা। রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হওয়ায় থাকবে না ন্যায় বিচারের সুযোগ।
বুধবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির রাজপথে নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। এদিন বিচার বিভাগের বিতর্কিত সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। নানা ধরনের প্ল্যাকার্ড হাতে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বলেন, জনপ্রিয় ভোটের ভিত্তিতে বিচারক নির্ধারণ করা হলে খর্ব হবে বিচার বিভাগের স্বাধীনতা। রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হওয়ায় থাকবে না ন্যায় বিচারের সুযোগ। এদেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। প্রেসিডেন্ট মেক্সিকোর জন্য একটি বিচার ব্যবস্থা চাপিয়ে দিতে চান। বিচার বিভাগকে বলি দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা তাদের। বিচার বিভাগে সংস্কার দরকার, তবে এভাবে নয়। এর অর্থ মামলাগুলোর জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করা, কারণ পরিস্থিতি মোকাবিলা করতে তারা সক্ষম নন। এই সংস্কারের কারণে নিয়োগ পাবেন ৭,০০০ বিচারপতি ও ম্যাজিস্ট্রেট। ছোট হয়ে আসবে দেশটির সর্বোচ্চ আদালতের আকার। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কমে যাবে অভিজ্ঞতা বা বয়সের প্রয়োজনীয়তা। কর্তৃপক্ষের দাবি, এতে গণতন্ত্র সমুন্নত থাকবে এবং বাড়বে দেশটির সাধারণ নাগরিকদের সেবার মান। তবে বিশেষজ্ঞদের দাবি, বিচার ব্যবস্থার বিতর্কিত এই সংস্কারের কারণে কমে যাবে বিচারপতিদের মেয়াদকাল, থাকবে না ন্যায় বিচার। সুযোগের অপব্যবহার করবেন ক্ষমতাসীনরা এবং সমাজে সৃষ্টি হবে অরাজকতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা। অবৈধ বাংলাদেশিদের সুযোগ কাজে লাগাতে দূতাবাসের নানা উদ্যোগ। বিশ্বের অন্যতম শীর্ষ মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। বুধবার তার জামিন মঞ্জুর করেন ফ্রান্সের একটি আদালত। দুরভকে ৫০ লাখ ইউরো জমা দেওয়ার শর্তে এই জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গত শনিবার গ্রেফতার করা হয়। রাশিয়ায় জন্ম আর ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতে নাগরিক হওয়ায় ৩ দেশেই দুরভকে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। অবৈধ অভিবাসীদের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে সাধারণ ক্ষমার প্রক্রিয়া। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরাও এর আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন। সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আমিরাতের সিটিজেনশিপ মন্ত্রণালয়। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সরকার। ঘোষণা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমার আওতায় আনা হবে দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের। সাধারণ ক্ষমার আওতায় থাকবেন বাংলাদেশিরাও। বুধবার দেশটির রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ইন দুবাইয়ের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনাও করেছে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রেগুলারাইজ হওয়ার পরে, বৈধ হওয়ার পরে তখন তারা কি করবে? হয়তো ইনস্ট্যান্টলি তারা জব পেল না, তখন তো একটা জব খুঁজতেও সময় লাগে। এই কারণে আমাদেরকে বলা হয়েছে যে এই সময়ের জন্য একটা ভিসা দেওয়া হবে। এটিকে বলা হয় জব সিকার্স ভিসা। এটির মেয়াদ 6 মাস। এই 6 মাসের মধ্যে তারা জব সিক করে জব পেলে এখানে বৈধভাবে বসবাস করবে। শুধুমাত্র রেসিডেন্স ভিসা নয়, ভিজিট ভিসায় আমিরাতে এসে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের জন্য থাকছে বৈধ হওয়ার সুযোগ। কাজ খোঁজার জন্য সময় মিলবে 6 মাস। বৈধ হওয়ার জন্য কি প্রয়োজন এবং কি করতে হবে তা নিয়ে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেটের ওয়েবসাইটে বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। এর আগে 2018 সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। সেই সময় প্রায় 2 লাখ বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ পান। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়। প্রতি বছরের মতো এবারও স্পেনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী উৎসব লা টমাটিনা। একে অপরকে টমেটো ছুঁড়ে মারার এ উৎসবে অংশ নেন কয়েক হাজার মানুষ। বুধবার বুনুল শহরে হওয়া উৎসবে স্থানীয়দের সঙ্গে যোগ দেন বহু বিদেশি পর্যটকও। হাজার হাজার মানুষের ভিড়ে পাকা টমেটো ভর্তি ট্রাক নিয়ে হাজির কিছু মানুষ। একে অন্যের দিকে আনন্দের সঙ্গে ছুঁড়ে মারছেন টমেটো। কেউ কেউ আবার টমেটো নিতে উঠে যেতে চাচ্ছেন ট্রাকের ওপর। টকটকে লাল টমেটোর রঙে রঙিন হয়ে উঠেছে অংশগ্রহণকারীদের সাদা পোশাক। এলাহি এই আয়োজন বিখ্যাত এক উৎসবকে ঘিরে। স্পেনের বুনোলে আয়োজিত এই উৎসবটির নাম লা টমাটিনা।
1945 সালের 29 আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসেছিল। পরবর্তীতে এই উৎসব এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে অংশগ্রহণকারীদের প্রচণ্ড ভিড় জমে যেত। তারপরও বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর এতে অংশ নেন। এবছরেও হয়নি তার ব্যতিক্রম। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ থেকে 39 কিলোমিটার দূরের ছোট এই শহরটিতে এ উৎসব উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন 22,000-এরও বেশি মানুষ। উৎসবে আনা হয় 7টি ট্রাকে করে 120 টন পাকা টমেটো। রাস্তায় নেমে যে যত পারে একে অন্যের দিকে ছুঁড়ে মারে টমেটো। এ সময় পানিও ছিটানো হয় অংশগ্রহণকারীদের ওপর। উৎসব শুরুর আগে ঐতিহ্য অনুযায়ী পিচ্ছিল খুঁটি বেয়ে আইবেরিয়ান হ্যাম জেতার আয়োজন করা হয়। হাজার হাজার টমেটো ছোড়াছুড়ির ফলে আয়োজনের স্থানটি সেজে ওঠে পাকা টমেটোর টকটকে লাল রঙে। 50-এর দশকে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নির্দেশে এ উৎসব বন্ধ হয়ে গেলেও 80-এর দশকে স্পেন জুড়ে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা। স্পেনের বাসিন্দাদের পাশাপাশি বহির্বিশ্বেও জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ এই উৎসবটি। কেবল দেশটির বাসিন্দারাই নন, বিদেশি অনেক পর্যটক এ উৎসবে যোগ দিতে ছুটে আসেন স্পেনের বুনোলে। কাকুলি আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মার্কিন নির্বাচনের আগে আবারও চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ফল জালিয়াতির মামলায় দায়মুক্তির পর নতুন করে অভিযোগ দায়ের। প্রচারণায় এগিয়ে কামালা হ্যারিস। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর থাকছে সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।